আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সের প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়ব বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন। তো এই যে আমাদের একটি বলা যেতে পারে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ কি এইখানে আমাদের প্রথমত হচ্ছে খুব ছোট করে লেখা, যার ফলে এই যে আমাদের গদ্যটা আছে এটার প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে লেখক আছে অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখনী আসলে খুবই ইন্টারেস্টিং হয়, যার ফলে এগুলো আপনাদের পড়তে এবং বুঝতে সাহায্য হবে। তো আমরা আসলে যে কোনো লেখনী পড়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে লেখক পরিচিতি পড়ি, এরপরে আমরা চলে যাই শব্দার্থ, এবং তারপরে হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়ে এরপর আমরা মূল যে গদ্য এটা আসি। এটার মাধ্যমে কি হয়, যদি আপনি প্রথমত হচ্ছে কবি পরিচিতিটা পড়ে নেন, কবি পরিচিতি পড়ে নিলে আপনার কবির যেই সম্পর্কে তার লেখনীর সম্পর্কে জানতে পারবেন। শব্দার্থ পড়লে আপনি লেখনীর ভিতর যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে এইগুলো জানতে পারবেন, এবং পরিশেষে হচ্ছে আমাদের যে পাঠ পরিচিতি আছে এইটা সম্পর্কে জানতে পারবেন। এবং এইটাই আজকের ভিডিওতে ফার্স্ট বলে দিচ্ছি, এরপর আর কোনো ভিডিওতে বলা হবে না, কারণ এটার মাধ্যমে আসলে আমাদের কোর্সের প্রত্যেকটি ক্লাস করানো শুরু হয়ে যাবে। তো শুরু করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি হচ্ছে আমাদের যেই দক্ষিণ 24 পরগনা আছে, দ্যাটস মিন এটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। তো তার জন্ম তারিখটা হচ্ছে 1838-এর 26শে জুন। পাশাপাশি তিনি হচ্ছে কাঁঠালপাড়া গ্রাম। কোন গ্রাম? কাঁঠালপাড়া গ্রাম। গ্রামটার নামটা একটু গুরুত্বপূর্ণ। তিনি 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথমই স্নাতকদের একজন, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যারা আসলে প্রথম দিকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল, অর্থাৎ বলা যেতে পারে প্রথম ব্যাচের একটা স্টুডেন্ট। এই বছরই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন করেন। অর্থাৎ আমরা এখন যারা আসলে বিসিএস হিসেবে চিনি বা ম্যাজিস্ট্রেট হিসেবে চিনি, সেরকমই আসলে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই একটা প্রেস্টিজিয়াস ওয়ার্ক ছিল, কারণ তৎকালীন সময়ে খুব রেয়ার লোকজনই আসলে এইসব চাকরি করতে পারতো, কারণ তাদের মারাত্মক ট্যালেন্টের প্রয়োজন ছিল। পাশাপাশি তাদের পড়াশোনা এবং যেই আউটকাম যে জিনিসপত্র বা ওভারঅল যে পড়াশোনার বহির্ভূত জিনিসগুলো, এইগুলো কিন্তু তারা খুব এক্সপার্ট থাকতেন। বঙ্কিমচন্দ্র 1852 সালে সংবাদ প্রভাকর, অর্থাৎ তার পত্রিকার নাম সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন। তবে তার সাফল্য প্রধানত উপন্যাস ও প্রবন্ধ রচনায়। বাংলা ভাষায় ইউরোপীয় ধাঁচের শিল্পসম্মত ও সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব তারই। এছাড়া দেখি যদি তার প্রথম উপন্যাস, তিনি হচ্ছে বাংলা ভাষার সার্থক উপন্যাস প্রথম লেখেন, যার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে লেখা হয়ে থাকে বা 1865 সালে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয়ে থাকে। অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, পাশাপাশি রয়েছে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি একটা উপন্যাস লেখেন, সেটা হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এটা হচ্ছে তার প্রথম উপন্যাস, যদিও জীবনদশা উপন্যাসটি গ্রন্থাকার আকাশে প্রকাশ পায়নি। এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ তার লেখা। কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত, হাস্যরতাত্মক নকশা জাতীয় গদ্য রচনা। বঙ্গদর্শন 1872 পত্রিকার সম্পাদনা ও প্রকাশকে তার অনন্য কীর্তি হিসেবে গণ্য করা হয়ে থাকে। বাংলা কথ্য সাহিত্য অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধি পান। অর্থাৎ তার এটা যদি আমরা একটু অন্য কারিতে দেখি যে সাহিত্য সম্রাট উপাধি পান কারণ কি? বাংলা কথা সাহিত্যের যে অবদান রাখার জন্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তিনি হচ্ছে 1838 সালের 26শে জুন জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ হচ্ছে 1894 সালের 8ই এপ্রিল। এবার আমরা চলে যাচ্ছি একদম শব্দ অর্থে। শব্দ অর্থ হচ্ছে প্রথমত হচ্ছে যশ। যশ শব্দের অর্থ হচ্ছে সুখ্যাতি, সুনাম, কীর্তি। অর্থাৎ কীর্তি বলতে বোঝানো হচ্ছে যশ জিনিসটা, এই জিনিসটাই আপনাকে ব্যাখ্যা করে যে আপনি কোনো একটা জিনিস করছেন এটা খুব আপনার সুখ্যাতি বা সুনাম বা কীর্তি প্রকাশ করছে, বা কীর্তি মানে মৃত্যু নেই ওই টাইপের জিনিসের কথাবার্তা হচ্ছে যে কীর্তি কাজ করে সে আসলে খুবই একটা ভালো লোক। লোকরঞ্জন, লোকরঞ্জন বলছে জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান। অর্থাৎ আপনি কোনো কাজ করলেন যেটার মাধ্যমে আসলে লোকের মনোরঞ্জন হলো, সেটা হচ্ছে লোকরঞ্জন। ধর্মবিরুদ্ধ, দ্যাটস মিন হচ্ছে নীতি বা নৈতিকতা বিরুদ্ধে। ধর্মীয় যে নীতি নৈতিকতা, এটা আপনি বহির্ভূত যদি কোনো কথাবার্তা বলেন সেটা হচ্ছে ধর্মবিরুদ্ধ। কোটেশন হচ্ছে উদ্ধৃতি, সেটা হচ্ছে অন্যের লেখা বা বক্তব্যের উদ্ধার করে লেখায় ব্যবহার
ব্যবহার করা। অর্থাৎ আপনি যদি, আমি একটা কথা বলি যে কালকে আপনাদের ক্লাস হচ্ছে সকালে অনুষ্ঠিত হবে, এখন এই কথাটা আপনি বলেন যে ভাইয়া বলেছে যে আমাদের ক্লাস কালকে সকালে অনুষ্ঠিত হবে, এই যে কথাটা আপনি আমাকে এটাকে উদ্ধৃতি বললেন বা উদ্ধৃতি করলেন, অর্থাৎ কি আমার কথা আপনি নিজে বললেন, এটা আসলে কোটেশন দিয়ে আপনি এটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। অলঙ্কার হচ্ছে ভূষণ, প্রসাধন, শোভা, ভাষার মাধুর্য বা উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণ। ব্যঙ্গ হচ্ছে পরিহাস বা বিদ্রূপ, আর কদাপি হচ্ছে কখনো বা কোনো কালে। বাংলা হচ্ছে বাংলা 19 শতকে বঙ্কিমচন্দ্রের কালে বাংলা বয়াকারে বা উমৈ গয় আকারে গা লয়কারে লা, এই যে উচ্চারণটা এটা হচ্ছে ব্যবহার করা হতো, রূপে ব্যবহৃত কথা, কিন্তু পরে হচ্ছে ওটা চলে আসে এবং লাস্টে হচ্ছে কি আমাদের এই যে অনুস্বারটা ব্যবহার করা হয়। এবার দেখি আমরা পাঠ পরিচিতি, সেটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখকের ভিতরে একজন ছিলেন। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, অর্থাৎ এটা কিন্তু আবেদন না, এটা হচ্ছে নিবেদন। আপনারা কিন্তু অনেকে এটাকে আবেদন পড়েন, বাংলা লেখক দিগের প্রতি নিবেদন। এটা তার প্রথম প্রকাশিত হচ্ছে প্রচার পত্রিকায়। কোথায় প্রথম প্রকাশিত হয়? প্রচার পত্রিকায়। কত সালে? 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থ অন্তর্ভুক্ত। এখন আপনার এখান থেকে দুইটা এমসিকিউ বেরোতে পারে। এক হচ্ছে কি যেটা প্রথম কোথায় প্রকাশ হয়, আর একটা হচ্ছে কোথায় গ্রন্থাকারে রয়েছে। তো এই দুইটা জিনিস কিন্তু খুবই ভালো করে দেখতে হবে। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি কি কোন রীতিতে লেখা? তাহলে সাধুরীতিতে। আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন, নতুন লেখকদের প্রতি পরামর্শ এখানে উপস্থাপন করা হয়েছে। তার প্রতিটি বক্তব্য হচ্ছে পালনযোগ্য। তিনি বলেন, খ্যাতি বা অর্থের উদ্দেশ্য নয়, লিখতে হবে মানুষ কল্যাণ সাধনা কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য নীতি, নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। এটা আমরা লেখনীতে পড়ব। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিক না ছাপিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা, বারবার পাঠ করা, সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে ওঠে। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা তেমন অনুচিত, তেমনই লেখার বিদ্যা জাহির করার প্রবণতাকে তিনি আসলে নিন্দনীয় বলে আখ্যা করেছেন। পাশাপাশি তিনি অনুকরণ ভিত্তিকে দূষণীয় বলছেন। তো অনেক জিনিসকে আপনি যদি অনুকরণ করেন, সাপোজ আপনি ধরেন আপনি আমার স্টাইলটা ফলো করতেছেন, আমি যে স্টাইলের লেকচার দিই আপনি স্টাইলটা ফলো করছেন, তখন কি অনলাইনে আর কেউ এইরকম ভিডিও বানায়, তখন বলবে কি যে এটা হচ্ছে ওই যে ভাইয়ের মতো করে তিনি দিচ্ছেন। এখন আপনি যদি আপনার নিজস্বতা না রাখেন লেখার ভিতরে, এটা আসলে দূষণীয় বলা হয়ে থাকে। অনাবশ্যকভাবে লেখার সৌষ্ঠব্য বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে গ্রহণযোগ্য নয়, সেটাও আমরা দেখব। সারল্যকেই তিনি সকল অলঙ্কারের জন্য শ্রেষ্ঠ অলঙ্কার মনে করে। এটা আসলে লাইফের সব ক্ষেত্রে আমার কাছে স্টাইল মনে হচ্ছে যেটা আপনি কমফোর্ট ফিল করবেন। তো সরলতা জিনিসটাই হচ্ছে আপনার কমফোর্টনেস, এবং আপনি যদি জিনিসটায় কমফোর্ট ফিল করেন দেখবেন অন্যরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে জিনিসটাতে। সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠের ওপর গুরুত্বারোপ করেছেন। এভাবেই ছোট লেখনীতে তিনি লেখক আদর্শ কী হওয়া উচিত বা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকেরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক ও পাঠক উভয়ে নিশ্চিতভাবে উপকৃত হবেন, তেমনি আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ আরও সমৃদ্ধ হবে। এবার যদি আমরা চলে আসি একদম আমাদের লেখনীতি, কারণ কি আমরা সব কিছু পড়ে ফেললাম এবং আপনারা যারা এতক্ষণ দেখছেন আসলে জিনিসটা খুবই ধৈর্য সহকারে পড়ানো হচ্ছে, কারণ একটা ক্লাস করবেন এরপরে জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবেন, পাঠ্য বই আপনাদের না ধরলে হচ্ছে। নাম্বার 1, অর্থাৎ এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এখানে নিবেদন হচ্ছে 12টি এবং 13টা হচ্ছে আসলে 13 নম্বর যেটা সেটা হচ্ছে একটা উক্তি বলা যেতে পারে বা তাদের আসলে পরামর্শ বলতে পারে, ওই যে 12টি এখানে হচ্ছে নিবেদন, আর একটি জাস্ট সিম্পল উক্তি হিসেবে ধরা যাচ্ছে। আমরা দেখি, যশের জন্য লিখিবেন না, দ্যাটস মিন হচ্ছে খাতিরের জন্য লিখবেন বা খ্যাতির জন্য লিখবেন না, তা হইলে যশ হইবে না, লেখাও ভালো হইবে না। অর্থাৎ কি কেউ যদি কোনো জিনিসটা ক্রিয়েট করে যে জাস্ট ফর যে লোকজন এটাকে খুব পছন্দ করবে এবং এটাতে আমার খুব খ্যাতি হবে, তাহলে তো জিনিসটা হবে না। যেমন আমি যদি এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা যদি আমি এমনভাবে সেট আপ করি যে আমার কাছে আসলে হয়তো বা খুব বেশি ফেমাস হব বা আমি হয়তো বা বাংলাদেশের বেস্ট টিচার হব, তাহলে কি হবে, হয়তো বা আমার দুই একটা কন্টেন্ট চলতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা বলবেন যে ওই শালা ভাওতাবাজ। কথাটা আসলে খারাপ লাগতে পারে, কিন্তু এই জিনিসটা কিন্তু সত্য। কারণ কি যখন আপনি আসলে দেখবেন যে আপনি যেই জন্য এসেছেন, আপনি মানুষের মোহটা হচ্ছে খুব বিষাত্মক জিনিস, মানে
মানে এটাকে কিভাবে বলছি আমি, আপনি একটা লোককে যে কোনো জিনিসের একটা মোহ দিবেন, আপনি এটা হচ্ছে কি অনেকটা নেশাজাতক দ্রব্য বা আফিমের মতো। তো এই মোহ জিনিসটা আপনাকে তার কিছুদিন পর পর তাকে পুশ করতে হবে আপনাকে, কারণ কি নেশা যেমন কেটে যায় মোহটাও কিন্তু কেটে যায়, এবং এই মোহটা যেদিন যেদিন কেটে যাবে তখন লোকজন মনে হবে যে আসলে এই তো ভণ্ড, এর যে কথা আসলে তো মেকি কথা, এটা তো ছলনা কথা, এই কথা তো আসলে কোনো তাৎপর্য নেই, কোনো ব্যাখ্যা নেই। তো এই জিনিসটা আসলে আপনার যশটাকেও কিন্তু এই কাহিনীটা করে, অর্থাৎ কথাগুলো হয়তো বা খুব বড় ব্যাখ্যা হচ্ছে, কিন্তু যশের জন্য আপনি আসলে যখন লিখবেন তখন আপনার হয়তো বা যশটা হইবে না, ভালো লেখাও ভালো হবে না। কারণ কি ওই যে আপনি হয়তো বা দেখবেন যে কিছুদিন আগে আপনারা যেহেতু খুবই এখন রিসেন্ট আমরা তো সবাই জেনজি, তো দেখবেন যে কিছু কিছু দিন আগে অর্থাৎ অরিজিৎ সিং আছেন ভারতের সিঙ্গার, অথবা প্রীতম হাসান আছেন, এরা একটা জিনিস কি এরা বলছে কি যে আমি এরপরে তো হয়তো বা সিনেমার প্লেব্যাক সিঙ্গিং করব না। এখন আপনাদের ওই কনসেপ্টের সাথে আমি এই কনসেপ্ট কানেক্ট করে দিচ্ছি, কেন করবে না, কারণ কি তাদের হচ্ছে যেই সিনেমাতে তাদের গানটা নেওয়া হচ্ছে, যে প্রডিউসার বা যে ডিরেক্টর গানটা নিচ্ছে, তারা নিচ্ছে কেন, যে তাদের গানটা ট্রেন্ড করে, তাদের গানটা ফেমাস হয়, তাদের গানটা ভাইরাল হয়, আপনারা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন এই কারণেই। তো এই কথাটাই আসলে বঙ্কিমচন্দ্র সেই 1800 শতকেই বলে গিয়েছে যে আসলে আপনি যদি ট্রেন্ডিং বা আপনি যদি যশের জন্য কাজপত্র করেন, দেখবেন কি আসলে ওই জিনিসটা সেই টপ নচ হবে না। কারণ কি আপনার ভিতরে অবশ্যই প্রতিভা আছে, কিন্তু এই প্রতিভাটা ভালো করতে হলে আপনার অবশ্যই যখন আপনি আসলে আপনার নিজস্বতা রাখবেন তখনই আসবে, এবং পরবর্তীতে দেখেন লেখা ভালো হইলে যশ আপনি আসবে। দ্যাটস মিন আপনার যদি গান ভালো হয়, আজ না হোক 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, অথবা এই যে বঙ্কিমচন্দ্রের মতো 200 বছর পরও আপনার লেখনীকে মানুষজন খুব ভালো করে গ্রহণ করবে 200-150 বছর পর। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট চান যে আসলে আপনার চেষ্টা, আপনি একটা চিন্তা করেন যে হয়তো বা আপনি লাস্ট 6 মাসের ভিতর আপনি হিউজ 100টার উপর নতুন গান শুনে ফেলছেন, কিন্তু একটা গানের সুরও আপনার মনে নেই, একটা গানের আপনার লিরিক্সও আপনার মনে নেই। কারণ কি জিনিসটা হচ্ছে ওইভাবেই আপনার একদম সিম্পল একটা আকর্ষণের জন্যই তৈরি করা হয়েছে, আকর্ষণটা শেষ, জিনিসটার প্রতি আপনার মোহ কেটে গিয়েছে। যার ফলে তিনিও নিবেদন করেছেন যে যশের জন্য লিখিবেন না আসলে, তাহলে যশ হইবে না। কারণ কি এই যশ যদি আপনি করতে চান, ওই কারণে আপনার একটা প্রেশার থাকবে, আপনার লেখাও ভালো হবে না, আর লেখা ভালো হইলে যশ আপনি আসবে। পরের লাইনে আমরা চলে যাচ্ছি, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে, টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখন সেদিন হয় নাই। অর্থাৎ কি বাঙালি আসলে এখনও যে টাকা দিয়ে জিনিসপত্র কনজিউম করতে হবে এই ধারা কিন্তু আমাদের ভিতর নাই। আপনারা দেখবেন হয়তো বা যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যেই খুবই সুদর্শন নাটক, খুবই বলা যেতে পারে যে ইতিহাস সমৃদ্ধ সিনেমাগুলো আপলোড করা হয়, আপনারা এটা কি করেন, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন। তো এই যে একটা কনসেপ্ট, বা আমি যে ক্লাসটা দিচ্ছি এটা আপনি কি করলেন, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। আমি হয়তো বা আমি কখনো কপিরাইট স্ট্রাইক দিলামই না আপনাকে, কারণ কি যে আমার আসলে মেইন কনসেপ্টই তো পড়াশোনা ছড়ানো। তো আপনি যেহেতু আপনার চ্যানেলের মাধ্যমে ছড়াচ্ছে, আরও 5 জনের কাছে গেল, তো কথা সেটা না, কথা হচ্ছে যে আপনি যখন টাকার জন্য জিনিসপত্র করতে যাবেন তখন আসলে জিনিসপত্রের প্রতি আপনার যে টাকাটাই সর্বশেষে চলে আসবে। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। দ্যাটস মিন হচ্ছে একটা লোকের পকেট থেকে টাকা বের করা কিন্তু খুব সহজ ব্যাপার না। আপনি একটা লোকের পকেট থেকে যখন টাকাটা বের করবেন তখন তো ওই যে সেই লোককে তোষামোদি করতে হবে, এবং এই তোষামোদি করতে গেলেই আপনি আপনার নিজস্বতা হারাবেন। এবং একটা লেখক যদি তার নিজস্বতা বা তার একটা ক্যারেক্টার হারিয়ে ফেলে, এটা আসলে কোনোদিনই আসলে তার লেখনীর জন্য ভালো হয় না। কারণ কি লেখক যদি তার লেখনীতে নিজস্বতা হারিয়ে ফেলে, তার নিজস্ব টাচ হারিয়ে ফেলে, সে যদি তোষামোদি করে, সে যদি যশের জন্য লেখে, তো জিনিসটা হবে ওই যে আপনার একদম রেডিমেডের খাবারের মতো, যে আসলে কোনো টেস্ট নাই কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। আপনি দেখবেন যে প্যাকেটে অনেক কিছু আছে, অনেক সময় দেখবেন যে অনেক প্যাকেটের উপর আপনি খাবারটা খুবই আপনার আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু যখন আপনি কিনে খেয়ে দেখলেন স্বাদ নাই। তো এইরকম সমস্যা আপনার হবে। আবার অনেক সময় দেখবেন খুব বেশি দামিও জিনিস কিনছেন, যে মনে হচ্ছে আসলে জিনিসটা আমাকে খুব বেশি কমফোর্ট দিবে, কিন্তু দিন শেষে দেখতেছেন ওটা আপনার যেই উদ্দেশ্যে কিনেছিলেন সেটা কিন্তু পূরণ হয় নাই। এখন আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি বা শিক্ষা বিবেচনা করিয়া রোগরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতি অনিষ্টকর হয়ে যাবে। যে কথা আমি মাত্রই বললাম, যে এখন যদি আপনি একটা লোকের পকেট থেকে টাকা বের করে সেখান থেকে আসলে যদি চান যে আমি টাকা বের করে বিষয়টা তার কাছ থেকে ইনকাম করব, বা আপনি একটা লিখুনই, সেটা আপনি যদি লেখা ভালো হয়, আপনি আজকে লেখেন, কালকে লেখেন, পরশু লেখেন, আস্তে আস্তে তো আপনার কনসেপ্টটা বিল্ড আপ হবে, আপনার নাম হবে। হুমায়ুন আহমেদ তো লোক একদিনে হয় নাই, বা রবীন্দ্রনাথ কাজী ইসলামও কিন্তু একদিনে হয় নাই, এদের লেখনীগুলো কিন্তু
বহুত কাল ভরে আপনার আস্তে 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 উঠছে। তো আপনি যদি বা বর্তমানে আপনি যে দেখেন এই যে যত লেখকদের আপনি বর্তমানে বই পড়েন, বেশিরভাগ তো আসলে অনেকে পড়েই না। তো যারা আসলে টুকটাক পড়েন, তাদের যে বর্তমান যুগের যে লেখকরা আছে, দেখবেন এদের নাম কিন্তু আপনি খুব সহজে আসলে মনে করতে পারছেন না। কারণ কি, ওই যে লেখনীটি আপনি হয়তো বা তাদের একটা উক্তি দেখেছেন, তাদের বইয়ের একটা পাতা দেখেছেন, কিন্তু দেখেন আপনিও যদি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা অন্যান্য যে লেখনী আছে এগুলো পড়েন, দেখবেন এখনও আপনার তার ভিতরে আপনার আভাসটা থেকে যাবে। 3 নম্বর হচ্ছে, যদি মনে করেন, মনে এমন বুঝতে পারেন যে লিখিয়া দেশের বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করতে পারেন, সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, অবশ্যই লিখিবেন। যাহার অন্য উদ্দেশ্য লেখেন তাদিগের যাত্রাবেলা প্রভৃতি নিজ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করিতে যাইতে পারি। অর্থাৎ আপনি যদি আপনার লেখনীর মাধ্যমে দেশের এবং দেশের মানুষের কল্যাণ করতে পারেন, আপনার জন্য সুস্বাগতম। কিন্তু আপনি যে লেখনীটা লিখতেছেন সেটার মাধ্যমে হয়তো বা দাঙ্গা হচ্ছে, সেটার জন্য হয়তো বা মিস ইনফরমেশন এটাকে স্প্রেড হচ্ছে, আপনার জন্য হয়তো বা খুব বেশি গুজব ছড়াচ্ছে, আপনি যেটা লিখছেন সেটাতে মানুষের মিসকনসেপ্ট তৈরি করছে, আপনাকে লিখতে মানা করা হচ্ছে। এবং আপনাকে যাত্রাওয়ালা এর প্রভৃতি নিজ, অর্থাৎ যাত্রাওয়ালাদের থেকেও কম মানে নিজ ব্যবসায়ী বলে তুলনা করা হচ্ছে। আমাদের যাত্রাদের আসলে পেশা ওয়াইজ তাদের যে নিজ না, অর্থাৎ মোরালিটিতে, তো মোরালিটির দিক থেকে আসলে আপনাকে তাদের থেকেও নিজ বলা হচ্ছে। এখন এইটা গণ্য করা যাইতে পারে, অর্থাৎ তাদের কি তারা টাকার বিনিময়ে কি নাচ গান করে, এইটা আসলে হয়তো বা লেখক ওই ধরনের আবার নেতিবাচকভাবে বোঝানোর চায়নি, কিন্তু তিনি বোঝানোর চেয়েছে যে আসলে মানুষ তো এরা তো তাও নাচ গান করে মানুষের পক্ষে টাকা নিচ্ছে, আপনাকে এর থেকেও নিচু মনে হচ্ছে আমার। অর্থাৎ এইখানে আপনাদের মনে হতে পারে যে হয়তো বা যাত্রাওয়ালাদের খুব খারাপভাবে এখানে তাদের যে পেশাটাকে এটাকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু না, এখানে তো যাত্রালাদের খুব মানে তাদের যে আয় এটাকে স্বীকৃতি দিয়ে বলতেছে যে যাত্রালারা তো তাও টাকা পয়সা ইনকামের জন্য লোকের কাছে নাচ গান করে তাদের অভিনয় উপস্থাপন করে একটা সিস্টেম ওয়াইজ টাকাটা নেয়। কিন্তু আপনি আসলে এর থেকেও খারাপ, আপনি মানুষের ক্ষতি করে টাকা ইনকাম করতেছেন, মানুষের ভিতর জিনিসপত্রগুলো এত বাজেভাবে আপনি ছড়াচ্ছেন যেটা আসলে আপনার লেখাকে কোনোভাবেই সমৃদ্ধ করছে না। এবার দেখি, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন বা স্বার্থসাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিত্যাজ্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ। অর্থাৎ আপনি যেটা লিখছেন এটা যদি অসত্য হয়, ধর্মবিরুদ্ধ হয়, পরনিন্দা পরপীড়ন হয় বা স্বার্থসাধন হয়, এটা আসলে মানুষ বলবে কেউ যে আপনি যদি একটা অন্যের নিন্দা করে কিছু লেখেন, কিছুক্ষণ পরে আসলে কিছুদিন পর লোকজন যখন আস্তে 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 কিন্তু আপনার এই দোষটা ধরতে পারবে যে আমি আসলে তুমি কে, আসলে তুমি একজনের যে দোষ লিখলে, আপনি হয়তো বা রবীন্দ্রনাথ কাজী ইসলামের দোষ নিয়ে একটা বই লিখলেন, এবার মানুষ প্রথমেই বলবে যে তোমার যোগ্যতা কী, তুমি কেন লিখেছ। মানুষেরা আসলে ভালো দিক খারাপ দিক উভয় দিকই আছে, এবং এটা তার লেখনীর মাধ্যমেই প্রকাশ পায়। দেখবেন যে আসলে লেখক খারাপ, তার লেখাটা আসলেও খারাপ। যে অসত্য লেখে তার গল্পটা কিন্তু ততটা মজবুত হয় না, আর যে ধর্ম বিরুদ্ধে লেখে তার কথা মানুষ বিশ্বাস করে না। তো এই জিনিসপত্রগুলো আসলে মানুষের পড়াশোনার ক্ষেত্রে ধাপে ধাপ কিন্তু সাহায্য করে। তো সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অর্থাৎ যে পড়াশোনার প্রতি আপনি যদি অনেস্ট থাকেন, অর্থাৎ যেটা লিখছেন সেটা সম্পূর্ণ সত্য, এবং ধর্মই আসলে সাহিত্য। অর্থাৎ কি ধর্ম মানুষকে কী শেখায়, ধর্ম মানুষকে শেখায় অন্যের প্রতি আনুগত্য এবং অন্যের মতকে কি প্রাধান্য দেওয়া। তো ধর্ম এবং সত্য দুইটা যত একসাথে মিল হয়ে যাচ্ছে, তখনই তো আসলে সাহিত্যের উদ্দেশ্যটা বের হয়ে আসতেছে। সাহিত্যের উদ্দেশ্য কি, মানুষে আপনার লেখনীটাকে খুব সহজভাবে প্রকাশ করা। যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তা হইলে দেখিবেন প্রবন্ধ অনেক দোষ আছে। কাব্যনাটক উপন্যাস 2-1 বৎসর ফেরিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কাজে ব্রতী, তাহাদের পক্ষে নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতিকর। অর্থাৎ এমন হলো কি যে আপনি একটা জিনিস লিখলেন, আপনি একটা কথা লিখছেন, কথাটা আপনার কাছে একদম চমৎকার লাগছে যে এই গল্পে এই কথাটাই খুব বেশি ভালো লাগবে। এবার আপনি এই গল্পটা যখন রেখে দিলেন, 1 দিন পর 2 দিন পর দেখতেছেন কি গল্পটা আপনার গল্পটার ভিতর ওই লাইনটা খোঁচা দিচ্ছে, দ্যাটস মিন ওইটা মনে হচ্ছে যে মানে পুরো গল্পের যে ওয়েট, ওই লাইনটা তার থেকে বেশি ওয়েট হয়ে যাচ্ছে। মানুষ আসলে লাইনটার ভাবত্ব যদি ভুল ধরে ফেলে তাহলে তো হবে না। এরপরে 3-4 দিন পর দেখলেন যে আসলে ওই লাইনের আঙ্গিকে যদি আর 4টা 5টা লাইন আপনি অ্যাড করেন, তাহলে ওই কথাটা
যেই মজবুত কথা বা যে ভার ওইটা কিন্তু বজায় থাকতেছে গল্প অনুসারে। তো এই যে কনসেপ্টটা বা এই যে পদ্ধতিটা, এটা কিন্তু আপনি একদিন হয় না। আপনি যদি প্রথম দিন লিখে ছাপা দিতেন, আপনি একটা চিন্তাধারায় লিখছেন। একটা লেখকের লেখনী মানে কি, তার চিন্তাধারা সেখানে প্রকাশ করা। কিন্তু এখন যদি আপনি এমন কিছুখানে প্রকাশ করে দেন যেটা আসলে আপনার মনে হয় আপনার চিন্তা ভাবনার বিষয় বা আপনার আধ্যাত্মিকতার বিষয়, আপনার উচ্চ লেভেলের মানে খুবই মারাত্মক লেভেলের পড়াশোনার বিষয়, যেটা সাধারণ মানুষ সাধারণ ভাষায় বুঝবে না, তখন আপনি কি করবেন? তো এই জন্য লেখনীগুলো লিখে লেখক বলেছেন যে আসলে একটু রেখে দাও, রেখে দাও, আস্তে আস্তে কিছুদিন যাক, তুমি এটাকে আবার দেখো একটু, মানে ওই যে লোহা যেমন আপনি রেখে দিলে দেখবেন জং ধরে যায়, তখন কি একটু ধার দিতে হয়, দিলে আবার বাড়ে, আবার কিছুদিন পর আবার বাড়ে। তো এই যে জং বাড়লে ধার দিতে হয়, এই জিনিসটা কি তোমার লেখনীকে ভিত্তি করবে। যখনই দেখবেন যে আপনার লেখনীতে কিছু জিনিসটা খুব খারাপ লাগছে, কেটে দেন, কেটে আপনি এখানে নতুন লাইন অ্যাড করেন। তো এটার মাধ্যমে আসলে আপনার লেখনীটা কি অমর হয়ে যাবে। কিছু কিছু লেখনী আছে অর্থাৎ খুব পুরানো, কিন্তু দেখেন এখনও আপনাদের মুখে মুখে। আলিফ লাইলা তো হয়তো সবাই দেখছেন না? তো আলিফ লাইলা তো ছোটোবেলায় আমি আপনি সবাই দেখছি। আরব্য রজনী, তো এই আরব্য রজনী যদি অতিরঞ্জিত কিছু করতো, হয়তো ওখানে অতিরঞ্জিত অনেক কিছুই ছিল, কিন্তু জিনিসটার ভিতর কিন্তু একটা লিমিট ছিল। তো ওইটা যদি এমনভাবে কিছু দেখাইতো যে আপনার খুব আধ্যাত্মিক জিনিস, খুব বাজে জিনিস, তাহলে কিন্তু আপনার এখন মনে থাকতো না। তো ওই জিনিসটা কিন্তু আপনার এখনও মনে আছে, কারণ কি ওইটার লেখনের সিস্টেমটাই ওইরকম যে জিনিসটা এখনও অমর হয়ে আছে। যে বিষয়ে যার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ আপনি যে জনরাল লেখক, আপনি সেই জনরায় লেখেন, আপনি ভাই ভার্সিটাইল লেখক হতে যে আপনি একদম ক্ষয়ক্ষতি করে ফেলেন না। কেমন? যেমন আমি হয়তো বা বাংলা খুব ভালো পড়াই, কিন্তু আমার মনে হতে পারে যে বাংলার ব্যাকরণ আর ইংলিশের ব্যাকরণ তো একই, তাহলে আমি যেহেতু বাংলা ভালো পড়াই, আমি ইংরেজিও পড়াই। এখন আমি যে ওইখানে আমাদের এখানে কি হয়, আমাদের ইংলিশে কীভাবে পড়ি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে পড়ি না? কিন্তু বাংলার দ্বিতীয় পত্রে কি, কর্তা কর্ম ক্রিয়া। এখন আমি মহাপণ্ডিত, আমি চলে গেলাম বাংলা থেকে ইংরেজি পড়াইতে, এবং আমি যে ওইখানে আপনাদের কনসেপ্ট পড়াচ্ছি, শোনেন এখানে সাবজেক্ট বা অবজেক্ট আছে, এটা ভুল হবে। এখানে আপনি আগে কর্তা লিখবেন, দ্যাটস মিন সাবজেক্ট, এরপর হচ্ছে কর্ম অর্থাৎ হচ্ছে অবজেক্ট, আর এরপর হচ্ছে ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ভার্ব। এই কনসেপ্টটা ঠিক আছে। এইভাবে পড়ালে কি হবে? দুদিন পর তো বলবেন আরে মাস্টার তুমি তো কিছুই পারো না। তেমনই আসলে যে বিষয়ে যার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ করা অকর্তব্য, এটি সোজা কথা। সাময়িক সাহিত্যিক আসলে এই জিনিসটা রক্ষিত হয় না। অর্থাৎ কি, যেহেতু যে খুব দ্রুত প্রকাশ করতে হবে, যার জন্য যা পারি তাই লিখে দিচ্ছি। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশে চেষ্টা পাঠককে অতিশয় বিরক্তিকর বা রচনার পরিপাট্যের বিষয়ে হানিজনক। এখনকার প্রবন্ধী ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা কদাচ উদ্বৃত্ত করিবেন না। অর্থাৎ কি, যে লেখনীটা আপনি লিখছেন, এই লেখনীটা আসলে আপনি যদি জানেন বা আপনার ভিতরে যদি বিদ্যা থাকে, এটা আপনিই বের হবে। এখন আপনি যদি এটাকে চান যে আমি আসলে ইংলিশ বা জার্মান বা ফরাসি বা সংস্কৃত কোটেশন খুব ভালো জানি, আমি 4-5টা লেখকের ভিতর দিয়ে দিলাম, এখন আপনার যে পাঠক তারও তো এটা জানা লাগবে। এখন তার কাছে যদি ওইটা বগলের বিস্ফোরার মতো লাগে, তাহলে তো হবে না, হবে? অর্থাৎ যখন সে পড়তে যাচ্ছে জিনিসটা তার কাছে খুব খোঁচা দিচ্ছে যে এই ফরাসি কোটেশনটা আসলে কি দরকার, এই ইংরেজি কোটেশনটা আসলে কি দরকার, দরকার নাই তো, আসলে বাংলায় ভাবেই তো ভালো ছিল। ওখানে আপনি আসলে বাংলা একটা কোটেশন দেন, বাংলা লেখার একটা কিছু দেন, সেটা কিন্তু দিনের দিনে আপনার লেখকে আরও সমৃদ্ধ করবে। আর আসলে যেই ভাষা আপনি জানেন, আপনি যদি ওইটা লিখতে চান, দেখবেন কি ওর কিছু না কিছু ভাব আপনার লেখনীতে আসবেই। আমি পড়াচ্ছি, আমি ইংরেজি জানি না, আমার কথার ভিতর দু একটা ইংরেজি চলে আসবেই। কিন্তু আমি যদি এখন প্রত্যেকটা কথাই বলি যে দ্যাটস আপনারা এটা তো জানেনই, লেটস সি, চলেন দেখি, এরকম প্রতিটা কথাই আমি একটু ইংরেজি একটু বাংলা বলে বলি, তখন আপনাদের কাছে কিন্তু বিরক্ত লাগবে যে কী অবস্থা, করতে আসলাম বাংলা ক্লাস, এই লোক দিয়ে ইংলিশ করাচ্ছে। এই জন্য অতিশয় আপনার যদি শিক্ষা থাকে, আপনি এটাকে রাখেন আপনার ভিতরে, পড়াশোনা যেটা আপনার ভিতরে আছে ওটা আস্তে আস্তে বের হবে। কিন্তু ওইটা যদি আপনি একদম খুব বেশি একদম ওইভাবে প্রকাশ করতে চান, পারবেন না।
অলংকার প্রয়োগ রসিকতার চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় না, হয় বটে। লেখকের ভাণ্ডারে সঙ্গে থাকিলে আপনি আসিয়া পৌঁছাবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবেন। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগে রসিকতার চেষ্টা কদর্য আর কিছুই না। যেমন কি আপনি একটা লেখা লিখছেন, লেখার ভিতরে আপনি জানেন যে এটা হুক বলে। হুক জিনিসটা কি? হুক জিনিসটা হচ্ছে আপনাকে ওই জিনিসটার প্রতি আগ্রহ করে রাখবে। যে আপনি একটা জিনিস পড়তেছেন, হঠাৎ করে একটা আপনি ইন্টারেস্টিং কিছু একটা দিলেন, আপনার পাঠক হাসলো, বা একটা কোনো কাহিনী দিলেন, আপনার পাঠক খুব ইন্টারেস্টিং হয়ে গেল আপনার লেখনের প্রতি। এখন আপনি যদি বারে বারে ওই জিনিসটা প্রয়োগ করতে থাকেন, হবে না তো। আপনি জিনিসটা যখন আপনার ভিতর থাকবে, কমিক বা আপনি জোকস যেটাই বলেন, বা কৌতুক বা ব্যঙ্গ যেটাই বলেন, এটা যদি আপনার ভিতরে থাকে, এটা কিন্তু আপনি সেই আপনার লেখনীতে একটু একটু বেরোয় আসবে। দেখবেন আপনার লেখাটার এমন একটা ফরম্যাট ওয়াইজ আসতেছে, আপনি পুরোই নিজেই মজা পাচ্ছেন। তো আপনার ভিতর যদি আসলে সেই গুণ থাকে, আপনার ওটা আসলেই প্রকাশ হবে। আপনার নিজস্ব ওইভাবে প্রকাশ করার দরকার নেই। যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, স্থানটা কাটিয়ে দিয়েবেন, এটা প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমি পরামর্শ দিই যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে। যদি ভালো না হইয়া থাকে, 2-4বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে উহা লজ্জা করিবে, উহা কাটিয়ে দিবেন। অর্থাৎ আপনি ভিতরে একটা কাহিনী দিয়ে দিলেন, কাহিনীটা আপনার পড়তে খুব বেশি মজা লাগছে। এখন ওইটা কি? ওইটা হচ্ছে প্রাচীন বিধিটা, হচ্ছে যে ওইটা যদি খুব বেশি মজা লাগে, আগে ওইটা কাটেন। কারণ কি? ওইটা মজা লাগবে না। আমি এমন সময় অনেক কিছু আছে যে আপনাদের ক্লাসে এমন একটা কথা বলি, মনে হয় যে, বা এমন একটা ভিডিও বানাই যে আরে এই ভিডিওটা খুব বেশি ফাটবে, মানে খুব বেশি ভিউজ আসবে, এটাই দেখি বা ওইটা আসতেছে না। কিন্তু এমন একটা যেটা আমি কম এফোর্ট দিচ্ছি, যেটা আমার হয়তো বা সেই রকম এফোর্ট দেওয়া হয় নাই, সেটাই খুব বেশি ভিউজ চলে আসে। তো এই জিনিসটা এখানে আসলে কোন জিনিসটা কি, এটা আমরা প্রথম পর্যায়ে বুঝবো না। দ্বিতীয়ত, ওই যে লেখনীতে আপনি কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাড করেছেন, ওইটা আপনি আপনার বন্ধুদের সামনে বা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের সামনে আপনি বারবার পড়েন। একবার পড়লেন, 2বার পড়লেন, 3বার পড়লেন, চতুর্থবার যখন আপনার পড়তে আসলে ভালো লাগছে না, তখন বুঝলেন পাঠকের এটা পড়তে ভালো লাগছে না, তখন এটাকে কেটে দিবেন। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। যিনি সোজা কথায় আপনার মনোভাব সহজকে পাঠককে বোঝাতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্যে পাঠককে বোঝানো। অর্থাৎ আপনি যেটা বলার চাচ্ছেন, সিম্পল, সহজ, সরল ভাষায় বলবেন। খুব বেশি সাহিত্যিক অ্যাঙ্গেলও যাওয়ার দরকার নেই, খুব বেশি ক্যাজুয়াল অ্যাঙ্গেলে যাওয়ারও দরকার নেই। কারণ কি? যে পড়তে আসছে সে আপনার পাঠক, এবং পাঠক এসেছে আসলে একটা বই পড়তে, যে বইটা পড়ে হয়তো বা তার কোনো সম্পর্কে জ্ঞান হবে, সে হয়তো মন খারাপ, সেটা পড়বে। মানুষের আসলে তো যে কোনো একটা উপলক্ষে বই পড়ে। তো আপনি যে লেখনীটা লিখছেন, সেটা যদি এমন খুব কঠিন হয় যে কেউ আসলে পড়তেছে, তার আরও মেজাজটা খারাপ হয়ে গেল, সে তার কেউকে সাজেস্ট করবে না যে আরে ভাই এই বইটি তো খুব কঠিন ভাষা। সিম্পলি আমার এই যেই ক্লাসগুলো করেন, এই ক্লাসগুলো যদি আমি খুব কঠিনভাবে আপনাদের বোঝাই, তাহলে কি আপনারা করবেন? যে আসলে এত কঠিন কথাবার্তা তো দরকার নেই। আবার যদি আমি খুব বেশি ক্যাজুয়াল জাস্ট রিডিং পড়া দিচ্ছি, কোনো ব্যাখ্যা দিচ্ছি না, তাহলেও করবেন না। কাহার অনুকরণ করিও না, অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণাগুলি নয়। অমুক ইংরেজি বা সংস্কৃত বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও লিখাবো, কদাপি মনে স্থান দিও না। অর্থাৎ আপনি অন্যের অনুকরণ করলে সব সাথে কিন্তু আপনার যে তার ভুলটা অনুকরণ হচ্ছে। কিন্তু সবথেকে বড় ঝামেলা হচ্ছে, যে লিখেছে প্রথমবার, তার ভুলটা ওইভাবে হাইলাইট না হলেও আপনার হাইলাইট হবে। কীভাবে? যে ওই যে অনুকরণ করছে, ভুলটা অনুকরণ করছে, এবং ওর মতো ভুলও লিখছে, মানে পারে না তো পারে না, কোনটা ভুল সেটাও জানে না। এই জন্য এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। যে কথার প্রমাণ দিতে পারিবে না, তা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন না, কিন্তু হাতে থাকা প্রয়োজন। অর্থাৎ আপনি বললেন যে আমি অমুক একটা দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম আকাশ থেকে একটা হাতি উড়ে যাচ্ছে, কথাটার কোনো ভিত্তি নেই। এখন যদি হাতি ওড়ে, তাহলে আপনার কাছে হয়তো বা কোনো ছবি বা কোনো ধরনের কোনো এভিডেন্স রাখতে হবে। তো এটাই আসলে মূল কথা, যে আপনি লেখায় যে জিনিসটা প্রকাশ করবেন, তাতে আপনার লেখনী রাখতে হবে বা প্রমাণ রাখতে হবে, না হলে আপনার পক্ষে এটা সম্ভব না। সর্বশেষে চলে এসেছি বাংলা সাহিত্যে বাংলার ভরসা, অর্থাৎ বাংলা সাহিত্য দ্বারাই বাংলা ভরসা পাচ্ছে। এই নিয়মগুলি লেখকদের দ্বারা রক্ষিত হইলে বাংলা লেখক সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকবে। অর্থাৎ আমি যে কথাবার্তাগুলো বললাম, এইগুলো যদি আপনারা খুব ভালো করে মেনে চলেন, বা খুব ভালো করে দেখেন, বা খুব ভালো করে পড়েন, তাহলে এই সম্পর্কে আসলে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা হলো। প্রথমত এটা আমি যে আলোচনাটা করলাম, এটা আসলে সাহিত্যিক অ্যাঙ্গেলও ছিল, এসএসসি অ্যাঙ্গেলও ছিল, এবং খুব ব্যাখ্যা সহকারে। অর্থাৎ এই ক্লাস করলে আমার মনে হয় আর কোনোবার বাংলা নব্য লেখকদের প্রতি যে নিবেদন, আপনারা দ্বিতীয়বার কনসেপ্ট পড়ার দরকার নাই। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।